24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না এখন। আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। গ্যাস সংকটে চরম ভোগান্তি, জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে গাড়ির সারি, সরবরাহ কম, দাবি তিতাসের। নতুন করে অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে বললেন জামায়াতের আমির। এটিএম আজহার মুক্ত হয়ে দলের নেতৃত্বে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ। শেখ হাসিনার আমলে চেপে রাখা হয় ডলারের বিনিময় মূল্য, অর্থ পাচারের সুবিধা দেওয়া হয় একটি গোষ্ঠীকে, বাজার ভিত্তিক দাম নির্ধারণ না করায় আসেনি কাঙ্ক্ষিত রেমিটেন্স। রবির আলোয় উদ্ভাসিত 25 বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী, দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করায় নিজ সেনাবাহিনীর প্রশংসা করেন তিনি। দুপক্ষের হামলা পাল্টা হামলার পর ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে ভারতের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে, আহত 57 জন। জাফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুরদিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপিআর এর দাবি 5টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এরই মধ্যে অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের গোয়েন্দা বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই আগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। সীমান্তে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানের সেনারা অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। গুজশতা রাত ভারত নে জারিয়াত করকে ভারত একটি কাপুরুষ শত্রু যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে, কিন্তু আমরা দেখিয়েছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। পিছে হট যায়েঙ্গে, লেকিন থ্যাংক ইউ ফর দুপক্ষের হামলা পাল্টা হামলার পর ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। তবে দুই পক্ষের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি তিনি। চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। একই দিন ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকও আহ্বান করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান দুই পক্ষকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের। চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করার ইচ্ছা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। তীব্র গ্যাস সংকটে জ্বলছে না চুলা, কঠিন হয়ে পড়েছে রান্না। রাজধানীর কোনো কোনো এলাকায় প্রায় 1.5 বছর ধরে গ্যাস নেই, অথচ প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। এ নিয়ে ক্ষোভের শেষ নেই গ্রাহকদের। সীমাবদ্ধতা স্বীকার করে তিতাসের পরামর্শ, যেসব বাসাবাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস থাকছে না সেসব গ্রাহকদের সংযোগ না রাখাই ভালো। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের প্রতিবেদনে। রাজধানীর মগবাজারের দিলু রোডের বাসিন্দা এই গৃহবধূ সকাল থেকেই রান্নার সব প্রস্তুতি নিয়ে গ্যাসের অপেক্ষায়, কিন্তু চুলা জ্বালাতে গিয়ে দেখেন গ্যাস নেই। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। একই অবস্থা রাজধানীর সেন্ট্রাল রোড, কাঁঠালবাগান, কলাবাগান, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। বাধ্য হয়ে অনেকেরই রান্না করতে হচ্ছে সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক চুলায়। আজকে 1.5-2 বছর যাবত একদম থাকেই না, গেলে 2-3 দিনও আসে না। ফোন করছি ওই তিতাস অফিসে, ওনারা বলছে আপনারা অমুক অফিসে যান, অমুক জায়গায় যান, কিন্তু আমরা লিখিতভাবে ওনার আবেদন জানায় আসছি, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে কবে নাগাদের সমাধান হবে। আওয়ামী লীগ সরকার থাকতেই সমস্যা, ওর তো বলা যাওয়ার পরে আর
এটার উন্নতি হয় নাই এখনো। তিতাস বলছে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ প্রায় 400 মিলিয়ন ঘনফুট কম। এই ঘাটতির কারণেই ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। আপনি যেটা বলেছেন 4 বছর আমি গ্যাস পাই না, তাহলে উনি কেন গ্যাস কানেকশনটা রেখেছেন? যিনি গ্যাস পাচ্ছেন না 4 বছর ধরে, উনি যদি গ্যাস সংযোগটা না রাখতেন ওই 1000 টাকা উনি কিন্তু সিলিন্ডার দিয়ে চালাতে পারতেন। আমাদের প্রচুর অফিসারের বাসায় গ্যাস কানেকশনও আছে, সিলিন্ডারও আছে। আমি বলবো ওনাদেরকে আপাতত বিকল্প দিয়ে চালার চেষ্টা করেন আপনারা, তারপরে ইনশাল্লাহ ধাপে ধাপে আমরা উন্নতি করছি। এই জ্বালানি বিশেষজ্ঞ বলছেন সংকট মোকাবিলায় দেশে আরও ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের বিকল্প নেই। বাংলাদেশে কিন্তু গ্যাসের অভাব থাকাটা জাস্টিফাইড না, কারণ এখানে আমাদের দেশের যে গ্যাসীয় ভূগর্ভের যে গ্যাসের অবস্থান সেটা খুব সন্তোষজনক। পৃথিবীর যে সমস্ত জায়গা বদ্বীপ এলাকা বলে পরিচিত, বাংলাদেশ সেরকমই একটা জায়গা। এখানে যথেষ্ট অনুসন্ধান করলে এখানে যথেষ্ট গ্যাস উঠে আসার সম্ভাবনা খুবই ভালো। গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদনও ব্যাহত হচ্ছে চরমভাবে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার না হলে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাদ ফজর রাজধানীর আজিমপুর কবরস্থানে সদ্য প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। জানান, দেশের মানুষ এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। ডাক্তার শফিকুর রহমান জানান, আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হলেও আজীবন সত্যের পক্ষে লড়াই করেছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ, এবং তিনি অচিরেই মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় হাইকোর্টের রায় আজ। 2001 সালের 14 এপ্রিল পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় 10 জন নিহত হন ও অনেকে আহত হন। সময় সংবাদ আরও থাকছে। হজযাত্রায় মক্কা মদিনায় পৌঁছেছেন 34,000 মুসল্লি। আগে থেকেই প্রস্তুতি থাকায় ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি। সৌদি নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে আইন সংস্কার চায় হাব। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বিডা ও বেজার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই মুহূর্তে বে টার্মিনালে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে প্রতিনিধি দলটি আসলে চট্টগ্রামে যে বহুল আলোচিত বে টার্মিনাল রয়েছে সেখানে রয়েছেন এবং সেখানে বিডা এবং বাজার চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তারা কিন্তু এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে যে বে টার্মিনাল রয়েছে সেই এলাকা কিন্তু পরিদর্শন করছেন এবং সেখানে বে টার্মিনালে যে জায়গার যে বিভিন্নগুলো ম্যাপগুলো আসলে তাদেরকে দেখিয়ে দিচ্ছেন এবং সেখানে একটি ছোট আকারে একটি সংবাদ সম্মেলনের মতো করে করছেন। আসলে এই বে টার্মিনাল হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় যে বে টার্মিনাল, যেটি কিছুদিন আগে কিন্তু 15,000 কোটি টাকা ব্যয় যেটি নির্মিত হবে এবং এক নাকি এটি ইতিমধ্যে অনুমোদন হয়ে গেছে এবং এখানে 3টি বে টার্মিনাল হবে, 2টি কন্টেনার টার্মিনাল আর একটি হয়তো মাল্টিপারপাস টার্মিনাল। এগুলো সিঙ্গাপুর সহ দুবাই ভিত্তিক বিভিন্ন যে সংস্থাকে দেওয়ার কথা রয়েছে। তো এর আগে কিছুক্ষণ আগে চট্টগ্রামে যে লালদিয়া রয়েছে সেখানে লালদিয়া টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু তিনি পরিদর্শন করেছেন এবং পাশাপাশি ফ্রি ট্রেড জোন অর্থাৎ টানেলের আশেপাশে বিভিন্ন এলাকা সেগুলো তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শনকালে আশিক চৌধুরী একটি কথা বলেছে, আসলে বিদেশি বন্দর পরিচালনা বিদেশি অপারেটরদেরকে নিয়োগ দেওয়ার মূল কারণ হচ্ছে অর্থনৈতিক বা সক্ষমতা বাড়ানো এবং যে বাংলাদেশে যে জায়গার যে স্বল্পতা রয়েছে সে কারণে কিন্তু তারা বিদেশি অপারেটরকে দিয়ে চট্টগ্রাম বন্দর কিন্তু পরিচালনা করার কথা বলা হচ্ছে। কারণ ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে এবং নিউমনি কন্টেনার আরেকটি প্রতিষ্ঠানকে দেওয়ার পরিকল্পনা চলছে। এই যে লালদিয়া কন্টেনার টার্মিনাল যেটি আছে ডেনমার্ক ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে দেওয়ার পরিকল্পনা চলছে মার্কস গ্রুপ নামে। তো সব কিছু মিলে যেটি বলছেন তিনি আসলে বিদেশি অপারেটরদের দিয়ে চট্টগ্রাম বন্দর পরিচালনা করার জন্য যে বিষয়টি তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে অর্থনৈতিকভাবে বন্দরকে সক্ষমতা করা এবং তিনি বলছেন লালদিয়া যে টার্মিনাল হচ্ছে এটা হচ্ছে টপ অপারেটররা পরিচালনা করবে এবং এর কর্মসংস্থার পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়বে এবং অর্থনৈতিক গতি আসবে। তো এই ছিল আসলে আমার কাছে চট্টগ্রাম বে টার্মিনাল এলাকা থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বে টার্মিনাল থেকে।
শেখ হাসিনার আমলে ডলারের আসল বিনিময় হার চেপে রেখে করা হয় কৃত্রিম মূল্য নির্ধারণ। উদ্দেশ্য একটি গোষ্ঠীকে পাচারের সুবিধা দেয়া। আর এই কাজটি হতো নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দিয়ে। এমন অভিযোগ আর্থিক খাত সংশ্লিষ্টদের। তাদের অভিযোগ, ডলারের দাম বাজার ভিত্তিক না করায় আসেনি কাঙ্ক্ষিত মাত্রায় রেমিটেন্সও। এভাবেই অর্থনীতিকে চাপে ফেলে রাখা হয়েছিল বলে মত অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিগত সরকারের আমলে ডলারের বিনিময় হার চেপে রেখে কৃত্রিম মূল্য নির্ধারণের যে অভিযোগ, তার চিত্র স্পষ্ট কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বিশ্লেষণে। আওয়ামী সরকারের টানা 4 বার ক্ষমতা গ্রহণের প্রথম মেয়াদ শেষে 2015 সালে টাকার অবমূল্যায়ন ছিল 10.95%। পরের 5 বছর শেষে 8.02% এবং শেষ 5 বছরে দাঁড়ায় 41.5%। বিনিময় হার চেপে রাখার কারণে কোভিড এর পর হঠাৎ একেবারে বড় ধরনের ডলারের দাম বৃদ্ধি ব্যয় বাড়িয়ে দেয় জীবনযাত্রায়। এমন পরিস্থিতির জন্য আওয়ামী সরকারের দায় ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। হঠাৎ করেই 15 টাকা থেকে 20 টাকায় নেন, অথবা 30 টাকায় নিয়ে নেন বা 25 টাকায় নেন, ইন দ্যাট কেস একটা বড় একটা ধাক্কা এসে পড়ে আপনার উপরে। ব্যাংক খাতের কোনো পরামর্শ কেন্দ্রীয় ব্যাংক গ্রহণ করেনি বলে জানান সংশ্লিষ্টরা। আস্তে আস্তে যদি আমরা ডলারটাকে একটু এপ্রিসিয়েট করতাম মার্কেটের সাথে, তাহলে আমাদের অ্যাডজাস্ট হতো আমাদের সবাই। আমরা সবসময় কিন্তু ব্যাংকিং কমিউনিটি থেকে এই জিনিসটাকে ওপেন করার জন্য বলে আসছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রেমিটেন্সে যে গতি এসেছে তা আগে ছিল না। ডলারের দাম বাজারে ছেড়ে দেয়া ও হুন্ডি ব্যবসা থমকে যাওয়ায় এই আস্ফালন বলছেন অর্থনীতিবিদরা। ডলার বাইরে থেকে আসতে পারতো, তার থেকে কম আনার জন্য আপনি নেতিবাচক প্রণোদনা দিয়েছেন একদিকে, অন্যদিকে বেশি খরচ করার জন্য আপনি ইতিবাচক আপনি প্রণোদনা দিয়েছেন, ডলারের দাম কম রেখেছেন। সেটার কারণে বছর বছর কি হয়েছে, ব্যয় বেশি হয়েছে, আয় কম হয়েছে ডলারের দিক থেকে। বিনিময় হার নিয়ে সরকারের এমন নীতির ফলে দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষতি হয়েছে বলে মত ব্যবসায়ীদের। বিনিয়োগ না হওয়া মানে আমাদের ডোমেস্টিক প্রোডাকশন যদি না বাড়ে, তাহলে আমাদেরকে অটোমেটিক্যালি ডলার প্রাইস যতই বাড়ুক না কেন আমাকে তখন কিন্তু আমদানি নির্ভর হতে হয়। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি ছাড়ের শর্ত হিসেবে ডলারকে শতভাগ বাজার ভিত্তিক করতে IMF এর চাপ কৌশলে সামাল দেওয়ার কথা বলছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক 239 বিডিআর জওয়ানের জামিনের বিষয়ে শুনানির কথা রয়েছে আজ। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল 2-এ শুনানির কথা রয়েছে। এর আগে সবশেষ ট্রাইব্যুনালের বিচারক ইব্রাহিম মিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত ছিলেন না, যার প্রেক্ষিতে কারাগারে আটক 239 জনের মামলার সাক্ষ্য গ্রহণ ও জামিনের বিষয়ে কোনো আদেশ হয়নি। এদিকে গত 19 জানুয়ারি 178 জন বিডিআর সদস্যকে জামিন দেন একই আদালত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে কাচারি বাড়িতে শুরু হচ্ছে 3 দিনব্যাপী আয়োজন। বিস্তারিত জানাতে শাহজাদপুর কাচারি বাড়ি আছেন সহকর্মী রিঘু কুড্ডু, সরাসরি যাচ্ছি তার কাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শাহজাদপুরে কাচারি বাড়িটি রয়েছে, সেই কাচারি বাড়িতে আজকে কিন্তু জন্মজয়ন্তীর 3 দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা বা অনুষ্ঠান মামলা, সেই অনুষ্ঠান মামলা কিন্তু আজকে কিন্তু উদ্বোধন হতে যাচ্ছে। অতিথিবৃন্দ কিছুক্ষণ আগে আসলে এই কাচারি বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে সেই উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হবে। এবং এই যে রবীন্দ্র জন্মজয়ন্তী 3 দিনের ব্যাপী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান উপলক্ষে পুরো রবীন্দ্র কাচারি বাড়ি কিন্তু আসলে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আমরা দেখছি যে সকাল থেকে যারা রবীন্দ্র ভক্ত রয়েছে, যারা রবীন্দ্র প্রেমী রয়েছে, তারা কিন্তু এই কাচারি বাড়ি প্রাঙ্গণে আসছে এবং সেই অনুষ্ঠানগুলোর জন্য তারা কিন্তু আসলে প্রতীক্ষা রয়েছে। এদিকে এই যে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের প্রবন্ধ পাঠ, জীবনী নিয়ে আলোচনা, তার দর্শন নিয়ে আলোচনা সহ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য, বিভিন্ন ধরনের অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে কিন্তু 3 দিন ব্যাপী যে জন্মজয়ন্তীর আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু আসলে সাজানো হয়েছে। আজকে কিন্তু প্রথম দিন এবং সেই প্রথম দিনের উদ্বোধনের অপেক্ষায় কিন্তু আসলে সকলে রয়েছে। তারা আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো সেই উদ্বোধন অনুষ্ঠানটি শুরু হবে এবং তারপর থেকে যে 3 দিনের ব্যাপী অনুষ্ঠানমালা সেই রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সেটি কিন্তু আসলে শুরু হবে। আমি যদি একটু বলি যে 1830 সালে এই রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স তারকানাথ ঠাকুর কিন্তু 13 টাকা 8 আনায় এই সিরাজগঞ্জের শাহজাদপুরের জমিদার বাড়িটি কিনে নেন। তারপর থেকে কিন্তু আসলে রবীন্দ্রনাথ বিভিন্ন সময়
এই কাচারি বাড়ি প্রাঙ্গণে আসতেন এবং এখানে থেকে কিন্তু তার যে রচনাবলী এর মধ্যে অন্যতম বিসর্জন, ছোট গল্প, ছুটি, পোস্টমাস্টার, এই সকল রচনাবলী কিন্তু আসলে এখানে তিনি বসে আসলে রচনা করেছেন এবং এখানে তার স্মৃতি বিজড়িত একটি জাদুঘর রয়েছে। সেই জাদুঘরেও কিন্তু আসলে তার যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলো কিন্তু আসলে রাখা হয়েছে। এক কথা বলা যায় যে এই যে 3 দিন ব্যাপী যে রবীন্দ্র জন্মজয়ন্তী, সেই যে উৎসবের আমেজ সেটি কিন্তু আসলে পুরো কাচারি বাড়ি জুড়ে আসলে বিরাজ করছে এবং বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ছোট ছোট শিশুরা সহ বিভিন্ন রবীন্দ্র ভক্তরা কিন্তু আসলে এখানে আসছেন এবং সেই 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানমালা সেটি কিন্তু আজকে উদ্বোধন হবে এবং 3 দিনের যে রবীন্দ্র ভক্তের মিলন মেলায় পরিণত হবে এই সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারি বাড়ি প্রাঙ্গণ। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে রবীন্দ্র জন্মজয়ন্তীর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত 7 সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। এর আগে মঙ্গলবার প্রথম দিনের শুনানি হয়। ওই দিন মামলার সাক্ষ্য প্রমাণের নানা অসঙ্গতি তুলে ধরেন আজহারের আইনজীবী। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানায় ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। গণ অভ্যুত্থানে সরকার পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাত 3টা 5 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। বিমানবন্দর সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 4 লেন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিকল্পনা উপদেষ্টার এমন ঘোষণার পর উচ্ছ্বসিত বরিশালবাসী। এই মহাসড়কে প্রতিনিয়ত ঘটতে থাকা দুর্ঘটনা রোধে দ্রুত সময়ের মধ্যে 4 লেন প্রকল্পের কার্যক্রম শুরুর স্বপ্ন বুঝছেন দক্ষিণের জনগণ। সড়ক প্রশস্ত করতে বরিশালবাসী কয়েক দফায় দাবিও জানিয়েছে। পদ্মা সেতু হওয়ার পর রাস্তা লাগে হলো 6 লাইন, কিন্তু রাস্তা হয়েছে 2 লাইন। 4 লেন না হলে দেখা যায় অ্যাক্সিডেন্টের পরিমাণটাও বেড়ে যায়। অবশেষে বুধবার অন্তর্বর্তী সরকার একনেক বৈঠকে সিদ্ধান্ত নেয় ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 4 লেন করার। ভাঙ্গা হয়ে বরিশাল হয়ে পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত যাবে। এটা 4 লেনে উন্নত করা হবে। আর এই খবরে উচ্ছ্বসিত দক্ষিণের জনগণ। দ্রুত সময়ের মধ্যেই সিদ্ধান্ত কার্যকর করার আহ্বান তাদের। সরকার যে 4 লেনের জন্য ঘোষণা দিয়েছে, বরিশালবাসী তথা দক্ষিণবঙ্গের সকল মানুষ অত্যন্ত খুশি। ঢাকা বরিশাল মহাসড়কে গত 1 বছরে অন্তত অর্ধশত দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 35 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন শতাধিক মানুষ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এই মহাসড়কটি 4 লেনে উন্নীত হলে সময় যেমনি আরও বাঁচবে, তেমনি কমে আসবে দুর্ঘটনার সংখ্যাও। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নানা উদ্যোগে অন্যবারের তুলনায় এবছর গতি ফিরেছে হজ কার্যক্রমে। এখন পর্যন্ত সুষ্ঠু ব্যবস্থাপনায় হজের কাফেলায় সৌদি আরব পৌঁছেছেন 34,014 জন। চলতি বছর সৌদি সরকার বেশ কিছু নতুন নিয়ম বেঁধে দিলেও আগে থেকে প্রস্তুতির কারণে সামলানো গেছে চাপ। পুরাতন আইনের কারণে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে জানিয়ে হাব বলছে, সৌদির হজ ও উমরা নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে সংস্কার করতে হবে হজ ও উমরা আইন। তোহা খান তামিমের রিপোর্ট, ছবি তুলেছেন নুরুল ইসলাম। দেশের উত্তরের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন বয়োজ্যেষ্ঠ এ হজযাত্রীরা। এহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি আর পূর্ব প্রস্তুতি হিসাবে সেলাইবিহীন দুটি কাপড় জড়িয়ে শুভ্রতার মিছিলে নিজেকে সামিল করার চেষ্টা। এক জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে, তাই সৃষ্টিকর্তার ঘরকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করার অপেক্ষা।
হজযাত্রার 2 থেকে 3 দিন আগেই আশকোনা হজ ক্যাম্পে চলে আসেন হজযাত্রীরা। রোমিং সুবিধা বৃদ্ধি, নতুন অ্যাপসের উদ্বোধন, পরিচ্ছন্ন পরিবেশে ক্যাম্পে অবস্থান, কার্যক্রমের সহজীকরণে আগের থেকে হজ কার্যক্রমে গতি এসেছে বলে জানান যাত্রীরা। বই পুস্তকে পড়েছি আর সেইটিতে বাস্তবে যাব বা সেটা দেখবো, এটা যে কত অনুভূতি সেটা আমি কাউকে বোঝাতে পারবো। ইহরাম বাঁধার পরে নিজের মধ্যে একটা হজের অনুভূতি সৃষ্টি হয়। আগে আমি আসছি 17 সালে, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক পার্থক্য আছে। এবার প্রায় 3 মাস আগেই ক্যাম্পে প্রবেশ আর বের হওয়ার জন্য ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। হাজার হাজার যাত্রীর চলাফেরা নির্বিঘ্ন করতে কাওলার অংশে নতুন রাস্তা তৈরি করা হয়। একমুখী চলাচলে যাত্রী ও স্বজনদের ভোগান্তি নেমেছে শূন্যের কোটায়। বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স পরিবহন করছে যাত্রীদের। দেশ থেকে নির্বিঘ্নেই পৌঁছাতে পারছেন মক্কা ও মদিনায়। অপেক্ষা করছেন। হজ অফিসের পরিচালক জানান, এবার সৌদির অংশে ভিসা সংক্রান্ত তথ্যের হালনাগাদ করায় জটিলতা তৈরি হয় ভিসা প্রাপ্তি নিয়ে। তবে তা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলেও জানান তিনি। 2-1টা এজেন্সির 2-1টি ভিসা রয়েছে এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি যে ভিসা হওয়া মাত্রই যেন তাদেরকে নিকটবর্তী যে কোনো ফ্লাইটেই তাদেরকে প্রেরণ করে দেওয়া যায়। হাব বলছে, সৌদি সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কার করতে হবে হজ ও ওমরা আইনের। আমাদেরকে ভবিষ্যতে আরও 2000 কোটি নিয়ে কাজ করা লাগতে পারে। সৌদি সরকারের সেই সকল সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে আমাদের হজ ওমরা আইনটা সংস্কার এখন সময়ের দাবি। সংশ্লিষ্টরা জানান, যাত্রী ও স্বজনদের জন্য নামাজঘর, ওয়েটিং রুম সহ হজের কার্যক্রমে গতি আনবে এমন বেশ কিছু উদ্যোগ থাকবে আগামীর হজযাত্রায়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ সাধারণ মানুষের চাওয়া, জীবনের কষ্টার্জিত সঞ্চয় করা হজের কার্যক্রমে যেন কোনো কালিমা লেপন না করতে পারে দুষ্টচক্র। একই সাথে হজ যেন কবুল হয় সৃষ্টিকর্তার দরবারে। তোহা খান তামিম, সময় সংবাদ, আশকোনা হজ ক্যাম্প, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও গ্যাস আসে না। এখন আমরা 1 ঘন্টা বন্ধ রাখি, আবার 1 ঘন্টা চালাই। নিয়মিত বিল দিয়েও মিলছে না গ্যাস, জ্বলছে না চুলা, সিএনজি স্টেশনে গাড়ির সারি, বিকল্প খুঁজতে বলেছে তিতাস। অনুসন্ধান ও উত্তোলনের তাগিদ বিশেষজ্ঞদের। এবং জুলাই গণহত্যার বিচার না হলে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরবে বললেন জামায়াতের আমির। এটিএম আজহার মুক্ত হয়ে দলের নেতৃত্বে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।